ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আজকে তোমাদেরকে ডাব্লিউবি কম্পিটিটিভ গাইডেন্সে শুভেচ্ছা জানাই। এই এপিসোডে আজকে আমাদের এই এপিসোডটি করার একটি বিশেষ কারণ, ঠিক এক সপ্তাহ আগে বেরানো মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের রেজাল্টের ভিত্তিতে, অর্থাৎ আমরা যারা মেন্সের জন্য কোয়ালিফাই হয়েছি এবং তাদের মাথার উপর খুব প্রেশার, বিকজ 31st August is the tentative date for appearing this মেন্স এক্সামিনেশন। অর্থাৎ বলা যায় যে যেদিন থেকে এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হিসাব করলে সেটি মাত্র 40-42 দিনের একটি স্প্যান, যেটি একজন অ্যাসপিরেন্টের কাছে বেশ চ্যালেঞ্জিং সিচুয়েশান। তো আজ এক সপ্তাহ প্রায় হয়ে গিয়েছে। আশা করি তোমাদের মধ্যে সেই রেজাল্ট বেরানোর পর যেমন একটা হাইপ চলছিল, সেই জিনিসটা অনেকটা থিতিয়ে এসছে। তোমরা নিজেরা মেন্টালি স্টেবল হয়েছো। বিভিন্ন ইউটিউব গাইড বা সোশ্যাল মিডিয়া গাইড বা কোনো টিচার, তাদের থেকে অনেকাংশেই তোমাদের রিকভারি করার ওয়েটা তোমরা খুঁজে নিয়েছো। এইগুলো আশা করেই আমরা আজকের এই ভিডিওতে এগাচ্ছি। যেহেতু থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল তোমরা আমার পরিচিতের মধ্যে যারা, আমার স্টুডেন্টের মধ্যে থেকে যারা কোয়ালিফাই করেছো, তারা প্রত্যেকেই জানতে চেয়েছো যে স্যার নাও হোয়াট, বিকজ তোমাদের মধ্যে একটা খুব ট্রমাটাইজ সিচুয়েশান ছিল বিগত এক বছর ধরে। কারণ ডাব্লিউবিসিএস 2024-এর পরীক্ষা, যেটা এখনও অবধি ফর্ম ফিল আপ বা তার পরীক্ষার কোনো সূচি সংক্রান্ত কোনো প্রেডিকশান আমরা করতে পারছি না, সে অর্থে বহুলাংশে তোমরা ডিমোটিভেট হয়ে গিয়েছিলে যে আর হয়তো মেন্সের জন্য বেঙ্গলি বা ইংলিশে স্পেশাল এমফ্যাসিস দিয়ে কী বা লাভ হবে, বা কবেই বা এর সুসময় আসবে বা সুপ্রয়োগ করতে পারবো, তাই না? তো ঠিক সেই মুহূর্তেই যে এরকম একটি রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং তোমাদের মধ্যে সেই তৎপরতাটা জেগে উঠেছে যে হাউ টু মেক দিস এক্সাম দ্য বেস্ট পসিবল। কারণ এটা তো ঠিক যে মিসলেনিয়াস পরীক্ষার যে মেন মোটোটা সেটা হচ্ছে 450 মার্কসের মেন্স এক্সাম এবং 100 মার্কসের পিটি। এইটাই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। অর্থাৎ প্রিলিমসে আমরা কি করেছি আর সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যাখ্যা দিয়ে আমাদের লাভ হবে না। এইবার এই মেন্সের মধ্যে আবার দেড়শো দেড়শো দেড়শোর 3টে স্লট আছে, যার মধ্যে রাইটিং স্কিলের ব্যাপারটা খুব বেশি ফোকাসড হয়েছে। তো আজ আমরা আমাদের ভিডিওটিকে একদম সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র ইংলিশ রাইটিং স্কিলটার উপরই ফোকাস করব। অর্থাৎ যে 100 মার্কস ইংলিশের অ্যালোকেট থাকে, আমরা সেটাকে নিয়ে শুধুমাত্র আলোচনা করব। এক্ষেত্রে উল্লেখ্য যে আমাদের ডাব্লিউবি কম্পিটিটিভ গাইডেন্স ইউটিউব চ্যানেলে 7 স্ট্র্যাটেজিক ওয়ে বলে একটা যে ভিডিও ছিল, সেটি তোমরা চ্যানেলে ঢুকলে পেয়ে যাবে। সেই চ্যানেলে অলরেডি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024-এর সালে দাঁড়িয়ে আমরা কিভাবে প্রিপেয়ার হতে পারবো, কোন দিকে ফোকাস করব, কোন দিক একটু বেশি আমি না দেখলেই এই চাকরিটা আর হবে না, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাট অফ ট্রেন্ডস। তো তোমরা সেই ভিডিওটি যদি প্রত্যেকে দেখে থাকো, তাহলে আজকে এই ভিডিওটি খুব ফ্রুটফুল হতে চলেছে। এর সঙ্গে আরও একটি কথা বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র ফোকাসড অন দোজ অ্যাসপিরেন্টস যারা কিনা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য অ্যাপ্লিকেবল। বাকিদের জন্য এটা স্কিপ করে গেলেও কোনো অসুবিধা নেই। তো আমরা যদি ধরে রাখি যে এই ভিডিওটি তোমরা ওয়াচ করেছো, তাহলে এই ভিডিওর বেসিসে আমরা এটাকে বলতে চলেছি। খুব সংক্ষেপে বলি, ইংলিশ রাইটিং স্কিল কথার মানে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ ফিল্ডে যা, সেটা হচ্ছে এলিমিনেশন অফ দ্য ফিয়ার অফ রাইটিং। অর্থাৎ লেখার যে ভয়, এটিকে দূর করাই হচ্ছে রাইটিং স্কিলের আর অপর নাম। যখন তুমি একটি টপিক নিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে লিখতে পারবে না, তখন তোমার কাছে সেটাই হয়ে যাবে একটা স্কিল। মানে তোমার রাইটিংয়ে যে খাতা দেখবেন তার কাছে সেই দক্ষতাটা প্রকাশ পাবেই। আমি আমার দীর্ঘ বহু পরীক্ষা দেওয়ার যে এক্সপেরিয়েন্স, এমনকি আগে যে মিসলেনিয়াস পরীক্ষা আমি দিয়েছিলাম তার এক্সপেরিয়েন্স, সব কিছু মিলেই আমি তোমাকে বলছি যে এই জিনিসটাকে আমাদের সবার আগে কেয়ার করতে হবে। বেশ,
তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে আমি একটা কনফেশন দিয়ে দিই, এটা কোনো একটা ওভারনাইট প্রিপারেশনে হয় না। যেটা তুমি একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স কমন পাওয়ার জন্য তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা বা সিজিএল পরীক্ষা অ্যাপিয়ার হওয়ার সময় যেটা করে থাকো, যে ওভারনাইট আমরা একটা খুব ভালো রিভাইজ সেশনে গিয়ে সেই জিনিসটাকে রিক্যাপ করে কমন পাওয়ার চেষ্টা করি, না, এখানে এরকম কোনো রাস্তা নেই। এখানে শুধুমাত্র একটাই রাস্তা, যেটা হচ্ছে রেগুলার রাইটিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ প্রতিনিয়ত ইংলিশ লেখা প্র্যাকটিস করা এবং তার মূল্যায়ন করা, অর্থাৎ কোথায় আমি ভুল করলাম, কিভাবে আরও ভালো করা যায়, এটা ছাড়া দ্বিতীয় কোনো ওভারনাইট প্রক্রিয়া যদি হয়ে থাকে তাহলে আমার তো অন্তত জানা নেই, তোমরা তাহলে সে মতো করতে পারো। তো যদি আমি আমার কথাটিকে প্রায়োরিটি দিয়ে বলি, তাহলে সবার আগে আমাকে এই যে 31 অগাস্টের যে টার্গেটটা আছে, এই টার্গেটের জন্য এখনও আমার কাছে প্রায় 36 ডেজ মতো বাকি আছে। তো এই 36 ডেজ বা 38 ডেজ, সম্ভবত 38 ডেজ বা 37 ডেজ বাকি আছে। এখানে আমাদেরকে কি করা যেতে পারে আমি তোমাদেরকে সেরা একটা শর্ট গাইডলাইন দিচ্ছি। আমি পুরো জিনিসটাকে এভাবে ভাগ করে দিই যে প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে রিভিউ করতে হবে। অর্থাৎ তুমি মিসলেনিয়াস পরীক্ষার 2018 সাল এবং 2019 সালের কোশ্চেন্সগুলো রিভিউ করো। পারলে ওই বছরগুলোর মধ্যে যে রাজ্য সরকারের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, অর্থাৎ এসআই পুলিশ, আইসিডিএস, এই ধরনের রাইটিং স্কিলের যে পার্টগুলো আছে পরীক্ষাতে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস মেন্স, এই তিনটে পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সেগুলোকে তোমরা ফলো করো। এইটা প্রথম কাজ হবে। এটা ফলো করলেই তোমাদের মধ্যে একটা কনসিয়াসনেস তৈরি হবে যে এই টপিকগুলো আমাদের কাছে এক্সপেক্টেড একটা ট্রেন্ড যেটা আসতে পারে। হয়ে গেল। নেক্সট করতে হবে আমাদের রিডিং হ্যাবিট। এই 38 ডেজ যে বাকি আছে, প্রতিদিন মেক ইয়োরসেলফ এ প্রমিস অ্যাবাউট রিডিং হ্যাবিট, অর্থাৎ প্রতিনিয়ত কিছু না কিছু ইংলিশ ভার্সান তুমি রিড করতে থাকো। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে ইনফরমেশান ইজ ট্রেজার, অর্থাৎ তথ্যই সম্পদ। যদি তথ্যও না থাকে তোমার কাছে, কিছু সম্পদ ডেফিনেটলি মিসিং করবে, তাই না? তো সেই তথ্যগুলো কি রিলেটেড হতে পারে? এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, 2 নম্বর হচ্ছে সোশ্যাল ইস্যুস, অর্থাৎ সামাজিক যে ব্যবস্থাগুলো আছে তার কনসেপ্টের উপর যে টপিকগুলো রাইটিংয়ে দরকার, গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ গভর্নমেন্ট পলিসিস থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া, আর ফিলোসফিক্যাল থিমস যেগুলো আছে যেগুলোর উপর আমরা বেস করে কোনো একটা ধারণা সম্পর্কে সামারাইজ করতে পারি। তো এইটা করা হয়ে গেলে আমাদের রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে স্ট্রং হলে রাইটিংয়ে তার একটা রিফ্লেকশন ক্রিয়েট হবে। নেক্সট আমাদের করতে হবে কি, একটা প্যাসেজ বা এই রিডিং হ্যাবিটস থেকে যে টপিকগুলো পড়ছি তার সেন্ট্রাল আইডিয়াটাকে আমাদেরকে ফেচ করে আনতে হবে। অর্থাৎ যে আইডিয়ার ওপর বেস করে এটা লেখা হয়েছে এটাকে রিডারকে বুঝতে হবে, এবং এখানে যেন কোনো রকম অ্যাম্বিগুয়াস চিন্তা না থাকে যে মনে হচ্ছে যে আমি গুলিয়ে ফেলছি বা যেটা আমি ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এমন যেন কিছু না হয়। তোমরা সেটাকে মাইন্ডফুলি প্র্যাকটিস করতে শুরু করো। অ্যান্ড অবশ্যই নাম্বার 3 হওয়ার পর নাম্বার 4 হচ্ছে, যেটা হয়তো একদমই তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে অ্যাপ্লিকেবল মনে হবে না, সেটা হচ্ছে সিজিএল প্রিলিমস বা সিজিএল টায়ার 2 পরীক্ষা দিতে যাওয়ার আগে ইংলিশে যেভাবে প্রিপারেশান নিচ্ছিলে সেই প্রিপারেশনের মোডে নিজেকে একটু ফিরিয়ে আনো। অন্তত আজকে থেকে শুরু করে যদি নেক্সট 10 দিনের মধ্যে পুরো সিজিএল লেভেলের একটা তুমি ভার্সান নিজের মধ্যে ক্রিয়েট করতে পারো, তাহলে তোমার বহু সংখ্যক ওয়ার্ড, মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্বস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড এরর কারেকশন, এই ধরনের জিনিসগুলো মাথায় সেট হয়ে যাবে, which is very helpful in order to make a good drafting of write। তাহলে সেইটা করতে পারলে আমরা অনেকটা দেখব নতুন নতুন কিছু ওয়ার্ডস যেটা আমরা মাথা থেকে অনেক পেছনে প্রায় ট্র্যাশে ফেলে দিয়েছিলাম সেটা ফিরে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ সিজিএল লেভেলের ইংলিশের যে জ্ঞানটা সেটা তুমি রাইটিংয়ের সময় বের করতে পারো। এবার সেক্ষেত্রে আমি মনে করি যে এই কদিনের মধ্যে এমনটা কিন্তু না যে
এর ঐকিক নিয়ম সম্পর্ক, অর্থাৎ যত বেশি লিখবো তত আমার হায়ার মার্কস তোলার জায়গা আছে। আমি অন্তত সেটা মনে করি না। ধরো যাক 38 ডেজ, তুমি ভাবলে যে প্রতিদিন আমি 3টে টপিক করলে তাহলে অন্তত ধরো 110 থেকে 120টা টপিক লেখা হয় না। এত টপিক লিখে কিচ্ছু করার নেই, কারণ তোমার কমন পাওয়া বা না পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা ভালো মতো জানো কী কী প্রশ্ন আসবে, ট্রান্সলেশন রিপোর্ট সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হলে বুঝতে পারবে যে আফটারঅল তোমাকে মাঠে নেমেই বুঝতে পারবে বলটি কেমন আসছে। আগে থেকে সেই বলের প্র্যাকটিস করা যায় কিন্তু এক্স্যাক্ট প্রেডিকশান করা যাবে না। তাহলে আমরা কি করব, আমার মতে খুব কম সংখ্যক টপিকই প্রথমে লিখব অর্থাৎ রাইট, তারপর তাকে করব রেকটিফাই অর্থাৎ নিজে থেকে বা কোনো ফ্রেন্ডকে দিয়ে। ফ্রেন্ড অর্থাৎ যে আমাদের থেকে বয়সে বড় হতে পারে বা যার ইংলিশে একটুখানি এক্সপার্টিস বেশি আছে, বা তোমাদের কোনো পরিচিত শিক্ষক গোত্রীয় কোনো ব্যক্তির কাছ থেকে রেকটিফাই করো। এইবার যদি রেকটিফাই লাগে তাহলে এই সেম রাইটিংটা রেকটিফাই করে ঠিক 1 সপ্তাহ পর রিপিট করো। অর্থাৎ আজকে যেটা এই ধরা যাক আজকে থার্সডেতে তোমরা যেটা লিখলে সেটা রেকটিফাই করে আবার নেক্সট থার্সডে ওই টপিক লেখার চেষ্টা করো, দেখবে ইমপ্রুভমেন্ট এসছে। আর যদি তারপরেও রেকটিফিকেশান দরকার হয় তাহলে করবে, আবার তার 1 উইক পর রাইট করবে। এরম করে টপিক হয়তো তোমার কম লেখা হবে কিন্তু ওই টপিকগুলোর রেকটিফিকেশানের থ্রুতে তুমি অনেকটা জানতে পেরে যাবে। আর এর মাঝখানে তো তোমার আগের যে প্রসেসটা বলেছি অর্থাৎ রিডিং হ্যাবিট এবং সেন্ট্রাল আইডিয়া তৈরি হওয়া, এগুলো তো তোমার মাথায় নিশ্চয়ই আপব্রিঙ্গিং হচ্ছে, আমি এটা ধরে নিচ্ছি। আর যদি কখনো মনে হয় যে রেকটিফাই দরকার হচ্ছে না, তখন সেই স্টেজ থেকে ওই লেখাটাকে রিভাইজ করবে। অর্থাৎ যেটা লিখলে সেইটাকে তুমি আবার রিভিশন করে চেষ্টা করবে যে স্টাডি করে আর কি, সেবার আর লিখতে হচ্ছে না, যে জিনিসটা তোমার মাথায় সেট হলো কিনা। ওকে, তো এভাবে প্রথমে রাইটিং কতকগুলো অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা বিভিন্ন বই, যে বইগুলো তোমরা ফলো করে এসছো বা আমার যে বুক লিস্টের ওপর যে ভিডিওটি আছে সেখানে যে বুকসগুলোর কথা মেন্সের জন্য বলেছি, সেখান থেকে রাইটিং স্যাম্পেলগুলোকে তুমি চুজ করে করে আগে রেডি করো, মানে অ্যানালাইজ করো যে এই টপিকটা আসলে এইটুকু একটা লেন্থ লিখেছে, সেই লেন্থ থেকে আমার কী কী পিক আপ করতে হবে সেটার একটা অ্যানালিসিস করো। তারপর লেখাগুলোর ওপর যে ফোকাসটা রেখেছে অর্থাৎ এসেন্স অফ দ্য কন্টেন্ট, যেটা না হলেই নয়, একটা প্রত্যেক কন্টেন্টের মধ্যে রাইটিং স্কিলের যে এসেন্সটা থাকে সেটাকে তুমি নেওয়ার চেষ্টা করো। তারপর সিম্পল ফর্ম বা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এই যেগুলো তুমি সিজিএল লেভেলের প্রিপারেশন থেকে শিখেছো সেগুলোকে ইউজ করতে শুরু করো। অর্থাৎ একটা সেন্টেন্স যদি ইজিলি লেখো, তারপর সেখানে একটা ইডিয়ামস বা ফ্রেজ ইউজ করতে শুরু করলে দেখবে তোমার সেক্ষেত্রে এই ইউজেবিলিটি বা একটা হ্যাবিট ক্রিয়েট হবে বা মাথায় স্ট্রাইক করবে। বেশ, আরেকটা টপিক সেটা হচ্ছে টাইম অ্যালোকেশানটা। ধরা যাক কোনো একটা রাইটিং করার জন্য আমি নিজেকে 30 মিনিট টাইম অ্যালোকেট করেছি। 30 মিনিট, তাহলে হিসাবটা হবে এরকম: 90% টাইম অর্থাৎ 27 মিনিট আমি লিখব এবং 10% টাইম অর্থাৎ 3 মিনিট আমি ওই লেখাটাকে আবার পড়ে আইদার ইম্প্রোভাইজ করব, নয় মডিফাই করব, বা কোনো এরর খুঁজে পাবো, এইটা করব। তার মানে আমার যা এস্টিমেটেড টাইম থাকবে 150 মার্কসের পরীক্ষার কোশ্চেনগুলোতে, তাতে আমি প্রত্যেকটা টপিক লিখব এবং তার 90% টাইম লেখার পর 10% টাইম দিয়ে সেটাকে আমি রিক্যাপ করব। ওকে, তো তোমরা এভাবে এই জিনিসটাকে প্র্যাকটিস করো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্র্যাকটিসে ফ্রুটফুলনেস আসলো কি না। আশা করি তোমাদের মধ্যে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ তাদের অনেকেই ডাব্লিউবিসিএস গ্রুপ সি এর ইন্টারভিউ চলছে হয়তো, তো তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই যে ডাব্লিউবিসিএস গ্রুপ সির ইন্টারভিউটা খুব ভালো করে দাও এবং একই সাথে একটু চাপ হলেও এই লেখাগুলোকেও আস্তে আস্তে প্র্যাকটিস করো। কারণ বাংলাটা তোমরা মোটামুটি মাদার টাং বলে কিছুটা পেরে যাবে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে যে হ্যাবিটটাকে রিসারেকশন করতে হবে তার জন্য এই মেথডটা ইউজফুল হতে পারে। এই অর্থে আমি আরেকটা কথা জানিয়ে রাখি তোমাদের ফোকাস দেওয়ার জন্য, যে লাস্ট যে দুটো পরীক্ষা হয়েছে 2018 অ্যান্ড 2019 মিসলেনিয়াস, তার 450 মার্কসের যে কাট অফ ছিল সেটা হচ্ছে 248 আর 243। অর্থাৎ কাট অফের যে জায়গাটা সেটা প্রিলিমসের যে মার্কস তার তুলনায় কেমন গেছে তার একটা আইডিয়া আমরা পাই।
সেই হিসাবে 2023-এর 450 মার্কসের মধ্যে কত পার্সেন্ট হতে পারে সেইটার একটা আইডিয়া তোমরা করে নাও। এই টোটালটাই আইডিয়া, কোনো প্রেডিকশান না, কারণ এই প্রেডিকশান কখনোই এত লার্জ স্কেলের একটা এক্সামের জন্য যেখানে এত অ্যাসপিরেন্ট অ্যাপিয়ার হবে তার ক্ষেত্রে বলা সম্ভব না। তবে মানুষ যেভাবে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীরাও যারা থেমে গিয়েছিল তারাও তো এই পরীক্ষাতে অ্যাপিয়ার করবে, তাদের দেখে মনে হয় না যে এই পরীক্ষার কাট অফ আগের তুলনায় কমবে তো নাই, বরঞ্চ অনেকটা বেড়ে যাওয়ার চান্স আছে। এ অর্থে প্রিলিমসের কাট অফ 116.67 2019-এ ছিল এবং 145 এবছরে হয়েছে, যেটা একটা 24% হাইক বোঝায়। তো আমরা যদি মোটামুটি এই এস্টিমেটেড ফিগারকে দিয়ে চলি তাহলে 2019-এর যে মার্কসটা ছিল এর প্রায় 20% তুমি বাড়িয়ে একটা স্কোর তুমি ধরে রাখতে পারো। তার মানে যার মানে দাঁড়াচ্ছে এটা 295 প্লাস একটা ইউআর ক্যান্ডিডেটের জন্য অন্তত ইন্টারভিউতে যাওয়ার স্কোর বলে মনে করা যেতে পারে। তো তোমরা প্রতিনিয়ত এই 450 মার্কস থেকে কীভাবে 295 থেকে 300-র মধ্যে মার্কস তুলবে, তোমরা যারা ওবিসি বি এবং ওবিসি এ ইউআর এগুলো তো সব সেম কাটাফি হচ্ছে আজকাল, তারা অবশ্যই এই জিনিসগুলোতে ফোকাস রেখো। ঠিক আছে, আশা করি এই জিনিসের ব্যাপারটা খেয়াল রেখে তোমরা তোমাদের বাকি যে 5 সপ্তাহ আছে সেটাকে ইউটিলাইজ করবে। প্রত্যেককে বেস্ট অফ লাক। বাকি কথা কমেন্টে জানিও। গুড নাইট।